শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান। 10,000 থেকে 1 লাখ প্রাণহানির শঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার। মার্কিন চাপে সমঝোতা সড়কে বড় ছাড় দিতে বাধ্য হয়েছে ইরান, দাবি ট্রাম্পের। বললেন তার অনুরোধে যুদ্ধে জড়ায়নি রাশিয়া, চীন ও তুরস্ক। ইউরোপের তাপমাত্রার পারদ বাড়ছে, রেকর্ড গরমে নাজেহাল ফ্রান্স, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। স্পেনে 4 দিনে প্রাণ গেছে 212 জনের। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে যাদের মাত্রা ছিল 7.2 এবং 7.5। বিশ্লেষকরা জানিয়েছেন 100 মিলিয়ন টন টিএনটি বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন, স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 32 জনের মরদেহ। আহতের সংখ্যা ছাড়িয়েছে 700। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অনুভূত হয়েছে 20টির বেশি আফটার শক। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি। হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা 4 মিনিটে ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী 2 দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে জীবিতদের আর্তনাদ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। সৌভাগ্যবশত আমার স্ত্রী, নাতনি ও আমি ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো যে প্রতিবেশীরাও তাদের জীবন বাঁচাতে পেরেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম, অনুভব করলাম চারপাশটা কাঁপতে শুরু করেছে। কম্পটা ছিল খুবই তীব্র। আমার মনে হলো আমি নিচে নামবো কিভাবে। এখনও একের পর এক আফটার শকে কেঁপে উঠছে দেশটি। আগামী সপ্তাহ জুড়ে 3 থেকে 5 মাত্রার আফটার শক অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার ঘোষণা দিয়েছে ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদর সহ বেশ কয়েকটি লাতিন দেশও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় পরপর 2 দফা ভূমিকম্পের পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে 10,000 থেকে 1 লাখ মানুষের প্রাণহানির আশঙ্কার কথা। কম্পনের মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিভাবে জানানো হলো প্রাণহানির সম্ভাব্য সংখ্যা? এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের এক জটিল ব্যবস্থা, যা পেইজার নামে পরিচিত। দুর্গত অঞ্চলের অবস্থান, ঘনবসতি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মৃতের সংখ্যার পূর্বাভাস দেয় এই স্বয়ংক্রিয় ব্যবস্থা। ভেনেজুয়েলায় শক্তিশালী 2 দফা ভূমিকম্প আর দফায় দফায় আফটার শকের পর চলছে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ।
শক্তিশালী দুই ভূমিকম্পের পরপরই সম্ভাব্য প্রাণহানির সংখ্যা নিয়ে পূর্বাভাস দিয়েছিল ইউএসজিএস। জানিয়েছিল 10,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে মৃতের সংখ্যা। উদ্ধার অভিযান শুরুর আগেই কিভাবে সম্ভব এমন হিসাব? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে প্রম্পট অ্যাসেসমেন্ট অফ গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স বা পেজার নামের এক উন্নত মডেলিং ব্যবস্থা। ইউএসজিএস এর ব্যাখ্যা অনুযায়ী ভূমিকম্পের মাত্রা, গভীরতা, কেন্দ্রস্থল, আশপাশের জনসংখ্যার ঘনত্ব, অতীতের ভূমিকম্পের রেকর্ড এবং আক্রান্ত এলাকার ভবনগুলোর কাঠামোগত তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করে এই প্রযুক্তি। সম্ভাব্য হতাহতের সংখ্যার পাশাপাশি পরিচিত সব ধরনের তথ্য ব্যবহার করে আর্থিক ক্ষতির মাত্রা সম্পর্কেও দ্রুত পূর্বাভাস দেয় এই মডেল। রেকর্ড বলছে বেশিরভাগ ক্ষেত্রেই পেজারের প্রাথমিক পূর্বাভাস প্রকৃত হতাহতের সংখ্যার খুব কাছাকাছি থাকে। ফলে জরুরি সহায়তা, উদ্ধার তৎপরতা, আন্তর্জাতিক সহযোগিতার পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রযুক্তি। ভূমিকম্পের প্রভাব বা ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় ভিন্ন ভিন্ন রঙের সতর্কবার্তা। 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পে 486 জনের মৃত্যু হয়েছিল। সেবার সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতি লাল এবং প্রাণহানির সংখ্যা কমলা ক্যাটাগরিতে প্রকাশ করেছিল ইউএসজিএস, যা পরবর্তীতে প্রকৃত সংখ্যার প্রায় কাছাকাছি ছিল। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। জাপানের উত্তর পূর্ব উপকূলে অনুভূত হয়েছে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির হনশু দ্বীপের পূর্ব উপকূলে এই ভূমিকম্প হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও। ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির তথ্য সংগ্রহ করা হচ্ছে, প্রস্তুত রাখা হয়েছে জরুরি বিভাগের কর্মীদের। অত্যন্ত ভূমিকম্প প্রবণ জাপানে প্রায়ই অনুভূত হয় বিভিন্ন মাত্রায় ভূকম্পন। প্রতি বছর বিশ্বে 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় 1/5 হয় জাপানে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারত। এই যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা ছিল রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশেরও। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুরোধেই এসব শক্তিধর দেশ এই যুদ্ধ থেকে দূরে থেকেছে বলেও দাবি ট্রাম্পের। একই সঙ্গে ইরানের উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সাফল্য পেয়েছে বলেও মনে করেন তিনি। জানিয়েছেন সমঝোতা স্মারকে বড় ছাড় দিতে বাধ্য হয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তির পর কিছুটা শান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সমঝোতার পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে নানা আলোচনা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে তা ছড়িয়ে পড়ত অন্যান্য অঞ্চলগুলোতেও। এতে জড়িয়ে পড়ত রাশিয়া, তুরস্ক ও চীনের মতো আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো। ট্রাম্পের দাবি, 3 বিশ্ব নেতাকে এই সংঘাত থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজেই। ফলে বড় সংকট থেকে রক্ষা পেয়েছে গোটা বিশ্ব। এরদোগান ইরানের সাথে যুদ্ধে যোগ দিতে পারতেন, কারণ তিনি ইসরায়েলকে পছন্দ করেন না। আমি তাকে নিষেধ করেছিলাম। চীনের প্রেসিডেন্ট শিও যুদ্ধে যোগ দিতে আগ্রহী ছিলেন, তাই আমি তাকে অনুরোধ করেছিলাম তিনি যেন দূরে থাকেন, এবং তিনি তাই করেছিলেন। পুতিনও তাই করেছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে কয়েক সপ্তাহের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধের আশঙ্কার পর এখন অনেকটাই আত্মবিশ্বাসী সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সামরিক চাপ ও কূটনৈতিক তৎপরতার কারণে ইরানকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নমনীয় হতে বাধ্য করা হয়েছে। এই কারণেই বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক বলে তুলে ধরছেন ট্রাম্প। যুদ্ধটা খুব ভালোভাবে চলেছে। আপনারা জানেন আমরা অনেক বড় ব্যবধানে জিতেছি। ইরান অনেক বড় ছাড় দিচ্ছে, দেখা যাক কি হয়। তবে সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। তবে ট্রাম্প যুদ্ধ পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল বলে দাবি করলেও তেহরান এখনও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে বিশ্বের ব্যস্ততম নৌরুট হরমুজ প্রণালী। গেল 24 ঘন্টায় জলপথটি দিয়ে আনুমানিক 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা পুরো বিশ্বের 1/5 জ্বালানি। এই সময়ে হরমুজ পাড়ি দিয়েছে 72টি তেলবাহী ট্যাঙ্কার ও নৌযান। মার্কিন জ্বালানি মন্ত্রী জানিয়েছে
এই তথ্য। একদিন আগেও হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে 19 মিলিয়ন ব্যারেল তেল। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারেও ফিরেছে স্বস্তি। প্রায় 5% কমে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $72 আশপাশে, যা ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত সর্বনিম্ন। এছাড়াও WTI ক্রুড অয়েলের মূল্য কমে দাঁড়িয়েছে $70 নিচে। নিম্নমুখী প্রবণতা দেখা গেছে গ্যাসের দামেও। যে বিষয়টি কিছুটা বিলম্ব ঘটাবে তা হলো দুর্ভাগ্যবশত ইরানিরা জাহাজ চলাচলের পথটিতে মাইন পেতে রেখেছে। এখন যে জাহাজগুলো চলাচল করছে সেগুলো মূল পথ দিয়ে যাচ্ছে না। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে প্রণালীটি থেকে মাইন অপসারণ করতে হবে, আর তাতে সম্ভবত কয়েক সপ্তাহ সময় লাগবে। ইরানের সমন্বয় ছাড়া হরমুজ প্রণালীতে নতুন কোনো রুট হবে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে IRGC। যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালীর আশপাশে আটকে থাকা 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপরই ইরান অভিযোগ করেছে তাদের সাথে সমন্বয় ছাড়াই কেউ কেউ হরমুজে নতুন রুট খোলার চেষ্টা চালাচ্ছে। ইরানের সাথে আলোচনার বিস্তারিত জানাতে উপসাগরীয় মিত্র দেশগুলো সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংযুক্ত আরব আমিরাত হয়ে কুয়েত সফর করেন তিনি। সবশেষ দেশ হিসেবে বর্তমানে রয়েছেন বাহরাইনে। কুয়েত ছাড়ার আগে রুবিও জানান, মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের স্বার্থবিরোধী হয় এমন কোনো পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের টোল আরব মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। গুঞ্জন রয়েছে আরব মিত্ররা ইরানের সাথে অন্তর্বর্তী চুক্তি নিয়ে সন্তুষ্ট নয়। তাদের দাবি, এতে তেহরানকে অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে। আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যা মধ্যপ্রাচ্যে আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। পৃথিবীর এমন কোনো দেশের কথা আমার জানা নেই যারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য টোল বা ফি আরোপের বিষয়টি সমর্থন করবে। এটি মোটেও বাস্তবসম্মত নয়, এমনটা কখনোই ঘটবে না। এ ব্যাপারে প্রেসিডেন্টের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আশুরা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। 10 মহররম পূর্ববর্তী আচার পালনে বুধবার রাতে তেহরানের ইনকলাব স্কয়ারে সমবেত হয়েছেন ইরানিরা। কালো পোশাক পরে অংশ নেন শিয়া অনুসারীরা। বুক চাপড়ে মাতম করেন তারা। ধর্মীয় গজলের আয়োজনও ছিল। মার্কিন হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানে প্রথমবারের মতো আশুরা পালন করা হচ্ছে এবার। তাই প্রিয় নেতাকেও স্মরণ করেন ইরানিরা। খামেনির ছবি ও ব্যানার হাতে অংশ নেন অনেকে। প্রিয় নেতার স্মরণে বিশেষ দোয়ার আয়োজনও করা হয়। শিয়া মুসলিমদের জন্য ধর্মীয় বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ দিবস আশুরা। আশুরা পালনের প্রস্তুতি উপলক্ষে শোকের পরিবেশ বিরাজ করছে পুরো ইরান জুড়ে। অসহনীয় গরমে নাজেহাল ইউরোপবাসী। উত্তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের চেয়ে 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রা। 43 ডিগ্রি সেলসিয়াসের স্মরণকালে সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছে ফ্রান্সবাসী। রেকর্ড গড়েছে যুক্তরাজ্যেও। তাপমাত্রাজনিত কারণে গত 4 দিনে স্পেনে প্রাণ গেছে 212 জনের। রেড হিট অ্যালার্ট জারি রয়েছে কয়েকটি দেশে। বন্ধ ঘোষণা শত শত শিক্ষা প্রতিষ্ঠানের। কবে নাগাদ কমতে পারে এই তাপদাহ, তার কোনো পূর্বাভাস এখনই মিলছে না। তীব্র দাবদাহ, তাই পানিতে স্বস্তির খোঁজে জনজীবন ও প্রাণীকুল। ক্ষণিক প্রশান্তি মিললেও পানি থেকে উঠলেই ফের অসহ্য গরম। দৃশ্যটি ইউরোপের। সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে বয়ে চলা অস্বাভাবিক আবহাওয়ার প্যাটার্ন ওমেগা ব্লকের কারণে তীব্র তাপদাহ দেখা দিয়েছে দেশগুলোতে। রেকর্ড করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অন্তত 18 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। এর মধ্যে রেকর্ড তাপমাত্রা দেখেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন। সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ফ্রান্সবাসী। 39 থেকে 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে পশ্চিমাঞ্চলে। এটা স্পষ্ট জলবায়ু পরিবর্তনের লক্ষণ। জানি না ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এমন গরম সহ্য করবে। আগামী 10 বছরের মধ্যে গ্রীষ্মের এই মৌসুমই নাকি সবচেয়ে ঠান্ডা। সত্যি চিন্তার বিষয়। খুবই ভীতিকর, কেননা বিশেষজ্ঞরা বলছেন সময়ের সাথে সাথে তাপমাত্রা আরও বাড়বে। উদ্বেগজনক পরিস্থিতি যুক্তরাজ্যেও। ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাম্পশায়ারে তাপমাত্রা পেরিয়েছে 36 ডিগ্রির বেশি। বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক স্কুল। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। যারাও বা বাইরে বেরোচ্ছেন, সঙ্গে রাখছেন প্রয়োজনীয় জিনিসপত্র।
সৌভাগ্যবশত ট্রেনগুলোতে এসি রয়েছে, কিন্তু এখান থেকে বের হলেই বোঝা যাচ্ছে গরম কেমন। লোশন সঙ্গে নিয়ে ঘুরছি, কয়েক বোতল পানিও রেখেছি সাথে, এমনকি মিনি ফ্যানও রয়েছে। জুন মাসের রেকর্ড তাপমাত্রা গড়েছে স্পেনের কিছু অঞ্চল। 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছোঁয়ারও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। জারি রয়েছে রেড হিট অ্যালার্ট। ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশেও চলছে তীব্র হিটওয়েভ। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 3 জন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বুধবার রাতভর ড্রোন হামলায় হরলিভকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রবেশপথ ধসে পড়ে। সম্প্রতি দিনের যে কোনো সময়ে শহরটিতে প্রায়শই সামরিক ড্রোন হামলা হয় বলে জানিয়েছে বাসিন্দারা। 2014 সাল থেকে হরলিভকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। বিগত বছরগুলোতে শহরটি একাধিকবার হামলার শিকার হয়েছে, হতাহত হয়েছে বহু বেসামরিক মানুষ। অন্যদিকে বুধবার প্রকাশিত এক ভিডিওতে রাশিয়ার বিভিন্ন গ্যাস ও তেল শোধনাগারে হামলার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রসদ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাচ্ছে ইউক্রেন। তাদের সামরিক উৎপাদন কেন্দ্র এবং গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছি আমরা, যার ফলে পেট্রোল ও ডিজেলের ঘাটতির সম্মুখীন হচ্ছে রাশিয়া। এরপরও যুদ্ধ শেষ করতে অস্বীকার করছেন পুতিন। এই বিশৃঙ্খলার জন্য তিনি দায়ী। সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে সমুদ্র তীরে পাথরের উপর বসেছিলেন এক যুবক। মুহূর্তেই ভাসিয়ে নিয়ে গেল ঢেউ। বুধবার ভারতের কর্ণাটকে হয়েছে এই দুর্ঘটনা। গোয়ার জনপ্রিয় সমুদ্র সৈকত বাগায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন 34 বছর বয়সী পর্যটক সাহস মাসালে। কর্ণাটকের বিজাপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বাগা সৈকতে একটি পাথরের উপর বসেছিলেন সাহস মাসালে। সে সময় মদ্যপ ছিলেন তিনি। স্থানটি ঝুঁকিপূর্ণ হয় বারবার সতর্ক করা হয়েছে তাকে, তবে তা উপেক্ষা করেই বসেছিলেন তিনি। এক পর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে যান পানিতে, দ্রুত ভেসে যান সাগরের গভীরে। উদ্ধারকারীরা এগিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সাহস মাসালিকে পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কর্তৃপক্ষ। ট্রাম্পের শুল্ক নীতি, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ও ইরান ইস্যুতে বরাবরই সরব সমালোচক ভারতের কংগ্রেস। অথচ সেই কংগ্রেস শাসিত রাজ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। কংগ্রেসের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন। বিরোধীদের মতে এটি কংগ্রেসের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক ও দ্বিচারিতার উদাহরণ। এই আয়োজন সড়কের নামকরণ ঘিরে। ভারতের প্রযুক্তি নগরী হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ এক সড়ক পেয়েছে নতুন নাম, ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে বরাবরই সমালোচনায় মুখর কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস। তেলেঙ্গানা রাজ্যে শাসন ক্ষমতায় থাকা কংগ্রেসই এবার সড়কের নাম রেখেছে মার্কিন প্রেসিডেন্টের নামে। এই দ্বিচারিতা নিয়ে তুমুল বিতর্কের মুখে দলটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, ইরান যুদ্ধের সময় ভারতীয় নাবিক থাকা ট্যাঙ্কারে হামলা এবং পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে আসছে কংগ্রেস। ফলে মঙ্গলবার হায়দ্রাবাদের সড়কটির আনুষ্ঠানিক নামফলক উন্মোচনের পরই শুরু হয় রাজনৈতিক তর্ক বিতর্ক। যুক্তরাষ্ট্রের কনসুলেটের পাশ ঘেঁষে যাওয়া সড়কটি অবস্থিত হায়দ্রাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায়। কাছে রয়েছে মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর অফিস। স্থানীয় প্রশাসনের দাবি, এই নামকরণ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ক্ষেত্রে হায়দ্রাবাদের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরবে। 2025 সালে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী রেবন্ত রেড্ডি গারু ঘোষণা করেছিলেন যে আমেরিকান কনসুলেটের পাশে এই অ্যাভিনিউটির নামকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের নামে করা হবে। আর এই ঘোষণাটি স্মরণে করে রাখার এটি উপযুক্ত সময়। দুই দেশের বন্ধুত্ব দৃঢ় করতেই এই উদ্যোগ। সমালোচনার ঝড় তুলেছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। মোদীর দল বিজেপি একে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছে। তাদের প্রশ্ন, যাকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে তার নামে আবার রাস্তার পরিচিতি কেন? অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
देखिए कांग्रेस की दोगली राजनीति का এটি কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ডের একটি স্পষ্ট উদাহরণ। একদিকে তারা ট্রাম্পের সমালোচনা করে নানা মন্তব্য করে, আবার অন্যদিকে যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেখানে তার নামে মহিমান্বিতকরণ করা হচ্ছে। उनको सत्ता में नहीं लाती कि जहां उनका राज्य है। Revanth Reddy, who is a Congress chief minister, মোদি আর ট্রাম্পের সম্পর্কে প্রশ্ন তুলে এখন তারা ট্রাম্পের নামেই রাস্তা বানাচ্ছেন। এটা কি সাংঘর্ষিক নয়, ভণ্ডামি নয়? is this not a contradiction? Is this not hypocrisy? মজার বিষয় হলো 2 দফা প্রেসিডেন্ট থাকলেও ট্রাম্প কখনো হায়দ্রাবাদ সফর করেননি, অথচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশ সফর করেছিলেন শহরটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজ্যের অ্যালেনটাউনে এই দুর্ঘটনা হয়েছে। কর্তৃপক্ষ জানায় বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে আগুন লাগে। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আরও কয়েকটি স্থাপনাতেও আগুন লেগে যায়। দুর্ঘটনায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থাপনাটির একাংশ ধসে পড়ে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে থাকা বাসিন্দাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ জানতে এখনো তদন্ত চলছে। দর্শক, যমুনা ডেস্ক পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।